পেশেন্টের কাছ থেকে সিমটম পেলাম, আমরা এক্সামিন করে সাইন পেলাম, কিছু কিছু ইনভেস্টিগেশন করলাম, করে আমরা এখন শিওর হলাম যে ইয়েস আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম কার্সিনোমা কোলন, দেন উই হ্যাভ টু গো ফর ট্রিটমেন্ট। ইট ইজ নট এ ট্রিটমেন্টলেস ডিজিজ। যদি আর্লি স্টেজে এবং প্রপার ট্রিটমেন্ট করা যায়, পেশেন্টকে তুমি নর্মাল প্যাটার্নে লাইফে তুমি রিটার্ন করাতে পারবে। বাট বিফোর গোয়িং টু ট্রিটমেন্ট স্টার্টিং ট্রিটমেন্ট আর কি, যেটা ক্যান্সার যেখানে আছে কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে, মেটাস্টেসিস যদি হয়ে থাকে সেই জায়গাটা ট্রিটমেন্ট করতে হবে। এই তো সোজা সাপটা কথা। বাট বিফোর গোয়িং টু ডু দিস ট্রিটমেন্ট ইউ হ্যাভ টু মানে পারফর্ম সাম স্টেজিং প্রসিডিওরস। দ্যাট ইজ স্টেজিং প্রসিডিওরটা কেন, যে এই টিউমারটা লোকালি আছে ওই জায়গাতেই আছে না আশেপাশে কোথাও যে ও আত্মীয় স্বজন বানায় নিয়েছে, সেটা দেখার জন্য। যদি কোনো বাড়ি বানাই থাকে ওখানে, তাহলে তো আমরা যখন ওই মানে মেন লেশনটা কেটে ফেলবো তো আত্মীয় বাড়ি লুকায় থাকবে, ওখান থেকে ও তো আবার ফিরে আসবে, তাহলে ওই আত্মীয় বাড়িটাও আমাদেরকে খুঁজতে হবে, ওখান থেকে ওকে বের করে নিয়ে আসতে হবে। দেন উই ক্যান এবল টু অফার এ গুড লাইফ ফর দি পেশেন্ট। সেখানে অনেকগুলো স্টেজিং প্রসিডিওর আছে, এগুলো কেউ আমি বানাই নাই, এগুলো সব মানে যারা বিশ্বে যারা নাম করা প্রতিষ্ঠান আছে তারা এগুলো করেছে। একটা আছে কি ডিউকস স্টেজিং, আরেকটা আছে মডিফাইড ডিউকস স্টেজিং। এখানে কয়টা ভাগ করেছে তারা কোলোনিক ক্যান্সারটাকে, এ, বি অ্যান্ড সি। আর মডিফাইড ডিউকসে করেছে সির পরে আবার একটা ডি আছে। ডিউকসে কি বলছে, এতে হচ্ছে ডিউকস স্টেজিং, এতে বলছে যে গ্রোথ ইজ কনফাইন্ড টু দি বাওয়েল ওয়াল, মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা। গ্রোথটা ডিউকসের স্টেজিংয়ে বলছে, এতে বলছে যে গ্রোথ ইজ কনফাইন্ড টু দি বাওয়েল ওয়াল, মিউকোসা অ্যান্ড সাবমিউকোসার মধ্যে এটা কনফাইন্ড আছে। তাহলে এটা তো প্রথমে তো মিউকোসায় অ্যাপিয়ার করবে, তার থেকে পেনিট্রেট করে যাবে সাবমিউকোসা, মাস্কুলার মিউকোসা, মাস্কুলার লেয়ার, তারপরে সেরোসা, তারপরে যাবে আউটসাইডে। এই তো প্যাটার্ন ওর। তাই ডিউকস এ স্টেজিংয়ে কখন বলছি আমরা, when the growth is confined to the mucosa and submucosa. অপরদিকে মডিফাইড ডিউকসে আমরা বলছি কি, এতে বলছি গ্রোথ ইজ লিমিটেড টু দি কোলন ওয়াল, মানে ও যেখানেই হোক আইদার মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলাস মিউকোসা, ও কোলোনিক ওয়ালের মধ্যে আছে, ওয়ালের বাইরে আসে না। আচ্ছা, ডিউকস বি স্টেজে আমরা বলছি কি এক্সটেন্ডস অ্যাক্রস দি বাওয়েল ওয়াল টু দি মাস্কুলারিস প্রক্রিয়া উইথ নো লিম্ফ নোড ইনভলভমেন্ট। ডিউকস বিতে আমরা বলছি যে ও মাস্কুলার লেয়ার পর্যন্ত এসেছে, বাট কোনো লিম্ফ নোডকে ইনভলভ করেনি। আর মডিফাইড ডিউকসে আমরা বলছি কি গ্রোথ এক্সটেন্ডিং ইনটু দি ইন্ট্রাকোলনিক টিস্যু উইথ নো লিম্ফ নোড ইনভলভমেন্ট। দুটো প্রায় কাছাকাছি আছে, ঠিক আছে। গ্রুপ ডিউকস সিতে আমরা বলছি লিম্ফ নোডস আর ইনভলভড। মডিফাইডে আমরা বলছি কি ওখানেও বলছি লিম্ফ নোড সেকেন্ডারিজ আর প্রেজেন্ট। আর ডিতে মডিফাইড ডিউকস ডিতে বলছি যে ডিস্ট্যান্স মেটাস্টেসিস হয়ে গেছে, যে লিম্ফ নোডে যখন ধরেছে ওখান থেকে আরও দূরে লাংসে হোক, লিভারে হোক, বোনসে হোক, কোথাও মেটাস্টেসিস হয়ে গেছে। তাহলে অ্যাকর্ডিং টু ডিউকস আমরা এইভাবে স্টেজ করতে পারি, এ বি সি অর এ বি সি ডি। এরপরে আরেকটা আসছে কি টিএনএম ক্লাসিফিকেশন, যেটা আমরা ইউজুয়ালি প্যাথোলজিতে আমরা পড়েছি, ডিউকসও প্যাথোলজিতে পড়েছো তোমরা, হ্যাঁ। আচ্ছা, টিএনএম ক্লাসিফিকেশানে কি বলা হচ্ছে, টি হলো প্রাইমারি টিউমার, এন হলো রিজনাল লিম্ফ নোড, অ্যান্ড এম হলো ডিস্টাস মেটাস্টেসিস। তো এখানে প্রাইমারি টিউমারকে ভাগ করা হয়েছে টিএক্স, টি0, টিআইএস, টি1, টি2, টি3 অ্যান্ড টি4। তাহলে কয়টা হলো? 7টা ভাগ করা হলো। টিএক্সে বলা হচ্ছে প্রাইমারি টিউমার ক্যান নট বি অ্যাসেসড, যেখানে প্রাইমারি টিউমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সন্দেহ হচ্ছে, কিছু কিছু আলামত পাওয়া যাচ্ছে, কিন্তু খোঁজাখুঁজি করে প্রাইমারি টিউমারকে আমরা খুঁজে পাচ্ছি না। টি0 নো এভিডেন্স অফ প্রাইমারি টিউমার, স্টিল নো এভিডেন্স অফ প্রাইমারি টিউমার। টিআইএস বলছে কি কার্সিনোমা ইন সিটু, দ্যাট ইজ ইন্ট্রাএপিথেলিয়া অর ইনভেশন অফ দি ল্যামিনা প্রোপ্রিয়া। একটু আমরা দেখা যাচ্ছে যে ল্যামিনিয়া প্রক্রিয়া পর্যন্ত ইনভেশন হয়েছে। টি1 হচ্ছে কি টিউমার ইনভেডস সাবমিউকোসা। টি2তে বলছি আমরা টিউমার ইনভেডস মাস্কুলারিস প্রক্রিয়া। টি3 হচ্ছে কি টিউমার ইনভেডস ল্যামিনা প্রোপ্রিয়া। টি4 হচ্ছে কি টিউমার ইনভেডস সাবমিউকোসা। টি5 হচ্ছে কি টিউমার ইনভেডস ল্যামিনা প্রোপ্রিয়া। টি6 হচ্ছে কি টিউমার ইনভেডস মাস্কুলারিস প্রক্রিয়া।
T3 তে আমরা বলবো টিউমার ইনভেডস থ্রু দি মাস্কুলাস প্রোপ্রিয়া ইনটু দি সাবসেরোসা অর ইনটু দি নন পেরিটোনিয়াল এরিয়া। তাহলে T2 তে আমরা বলবো যে টিউমার ইনভেডস থ্রু দি মাস্কুলাস প্রোপ্রিয়া অ্যান্ড সাবসেরোসা। T4 বলবো যখন টিউমার ডাইরেক্টলি ইনভেডস আদার অর্গানস অর সাবস্টেন্সেস অ্যান্ড অর পারফোরেটস দি ভিসারাল পেরিটোনিয়াম। তাহলে যখন এটাকে ডাইরেক্টলি ইনভেড করছে আদার অর্গানকে অথবা ওর পেরিটোনিয়াম লেয়ারটাকে ইনভেড করছে, এই অবস্থায় আমরা এটা বলছি। তোমাদের কাছে মনে হতে পারে এখন এগুলো জেনে আমাদের লাভ কি? স্টেজিংটা না জানলে তুমি সার্জন হিসাবে তুমি তাকে বেনিফিট দিতে পারবে না। কেন সেগুলো পরে আসছি আমরা। তাহলে এবার প্রাইমারি টিউমার গেল। এখন রিজনাল লিম্ফ নোডসের ক্ষেত্রে কি বলছে যে রিজনাল লিম্ফ নোড NX ভাগ করেছে একটা, এখানে 4টা ভাগ করেছে, NX, N0, N1 অ্যান্ড N2। রিজনাল লিম্ফ নোডস ক্যান নট বি অ্যাসেসড, তাহলে হচ্ছে NIX। আর হচ্ছে N0, এখানেও নো রিজনাল লিম্ফ নোড মেটাস্টেসিস। লিম্ফ নোড পেয়েছো বাট সেখানে কোনো মেটাস্টেসিস পাও নাই। N1 মেটাস্টেসিস ইন 1 to 3 রিজনাল লিম্ফ নোডস। যদি আমরা N1 বলি তাকে 1 থেকে 3টা রিজনাল লিম্ফ নোডের ভিতরে আমরা মেটাস্টেসিস পেয়েছি। আর হচ্ছে N2 মেটাস্টেসিস ইন 4 or more রিজনাল লিম্ফ নোডস। এবার ডিস্টেন্স মেটাস্টেসিসে কি বলছে? MX distance metastasis cannot be assessed. M0 no distance metastasis. M1 distance metastasis is present. এখানে একটা পিকচার দেখাইছে, দেখো এটা হলো যে একটা স্লাইস, মানে কোলনের একটা অংশ কেটে নিয়েছে। এই সাইজটা হচ্ছে ইন্টারনাল, মানে লুমেন ইন্টারনাল সাইড, আর এই পাশটা হলো এক্সটার্নাল সাইড। তো ওই যে আগে আমরা TIS বলছি, TIS দেখা যাচ্ছে, দেখো টিউমারটা মিউকোসাল লেয়ারের ভিতরে কনফাইন্ড আছে। T2 তে আছে, দেখো মিউকোসাল লেয়ার সাবমিউকোসা দিয়ে মাসেল লেয়ার পর্যন্ত ইনভেড করেছে। T2 তে দেখো মাসেল লেয়ার ইনভেড করে একটু সেরাস লেয়ার পর্যন্ত এসেছে। T3 তে দেখো সেরাস লেয়ার ইনভেড করে বাইরে চলে এসেছে। আর T4 এ হচ্ছে ডিস্টাল মেটাস্টেসিস হয়ে গেছে। এইভাবে একটা পিকচার আঁকায় ওরা দেখানোর চেষ্টা করেছে। অ্যানাদার স্টেজিং আছে কি AGCC, আমেরিকান জয়েন্ট ক্যান্সার কমিটি। এই স্টেজিংয়ে করা হয়েছে কি, দেখো এখানেও একটা এই যে কোলনের একটা লুমেন দেখা যাচ্ছে, এটা লুমেন হচ্ছে কোলনের, একদম মাঝখান থেকে কেটে নিয়েছে। এইটা দেখো স্টেজ 0, ওইখানে দেখো একটা টিউমার দেখা যাচ্ছে কি যাচ্ছে না, এটা মিউকাস লেয়ারে। স্টেজ 1 টিউমারটা আরেকটু বড় হয়েছে, স্টেজ মানে ভিতরের দিকে পেনিট্রেট করেছে। এই যে লিম্ফ নোড এখানে দেখা যাচ্ছে। স্টেজ 2 এটা আরও ভিতরে মানে মাসেল লেয়ারের দিকে পেনিট্রেট করেছে। স্টেজ 3 এই যে সিরাস লেয়ারের উপরে উঠে গেছে। স্টেজ 4 দেখো মেটাস্টেসিস হয়ে গেছে। এরা এইভাবে দেখানোর চেষ্টা করেছে। এখানে দেখাচ্ছে কি যে স্টেজ এখানে ভাগ করেছে 0, 1, 2A, 2B, 3A, 3B, C অ্যান্ড 4। তো এখানেও এই সেম থিং বিভিন্ন ক্যাটাগরিতে ওরা ভাগ করে করে দিয়েছে। তোমরা কি কি সিস্টেমে স্টেজিং করা হয় এইগুলো তোমাদের জানতে হবে। তোমাদের এখন কোনটা কোন স্টেজে কতটুকু এক্সপেনশন হয়েছে এতটুকু তোমরা এখন মনে রাখতে পারবে না, বাট তোমাদের পড়া থাকলে হয়তো যখন পরে ক্লিনিক্যালে আসবে তখন এগুলো তোমাদেরকে হেল্প করবে। নাও এখন আমরা যে মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এখানে একটা মজার জিনিস হচ্ছে যে মেটাস্টেসিসটা কোথায় হয়? কমনলি যায় লাংসে, যায় লিভারে যায়। তো আমরা যদি চেস্ট এক্সরে করি, চেস্ট এক্সরে করলে হোয়াট শুড বি দিস সিনারিও? দিস ইজ এ চেস্ট এক্সরে PA ভিউ। এখানে তোমরা এই সাদা সাদা স্পটগুলো দেখছো, এই যে নর্মাল ফর এ চেস্ট এক্সরে? নো নো। এবং এটা গোল 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 বোঝা যাচ্ছে। এর একটা ক্যারেক্টারিস্টিক নাম আছে, বলতে পারো কি? ক্যানন বল, কামানের গোলা। মানে আমরা কামানের এনশিয়েন্ট আমলে যে সমস্ত কামান দেখতাম আমরা, মোগল আমলে কামানের যুদ্ধ হতো, গুলি ভরে দিয়ে ফায়ার করতো, ওর ভিতরে এখন গোল গোল বল দেওয়া থাকতো। ওই বলগুলো দূরে যেয়ে হিট করলে মানুষ ইনজিওর্ড হতো। এখন তো অনেক সফিস্টিকেটেড মডার্ন কিছু হয়েছে, এখন ওখানে বল দেয় কিনা আমরা জানি না, বাট সেই আমল থেকে এটার নাম হচ্ছে ক্যানন বল অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, তোমাদেরকে বলতে হবে চেস্ট এক্সরেতে আমরা কি পাবো?
ক্যানন বল অ্যাপিয়ারেন্স শ্যাডো পাবো। মানে দ্যাট ইজ আমাদের স্টেজিংও কমপ্লিট হয়ে গেল, মেটাস্টেসিস হয়ে গেছে, সেটাও আমরা দেখলাম। নাও এখন আমরা সার্জারি করতে যাব। বিফোর গোয়িং টু সার্জারি তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে করতে হয়, সেটা কি, সবসময় সবার কোলনে স্টুল আছে, তা ওইটা হ্যাভিং এ স্টুল তুমি কি সেখানে সার্জারি করতে সহজ হবে না? তাহলে একটা বাওয়েল প্রিপারেশন এখানে একটা কথা আছে, যে বিফোর গোয়িং টু ডু সার্জারি ইউ মাস্ট হ্যাভ টু ক্লিয়ার দি বাওয়েল, যেটাকে আমরা বলি বাওয়েল প্রিপারেশন। এই বাওয়েল প্রিপারেশনটা কয়েকটা ভাগে করা যায়, সেটা একটুখানি জেনে নাও। প্রথমে কয়েকদিন ধরে পেশেন্টকে ফ্যাট ফ্রি লো রেসিডুয়াল ডায়েট দিতে হবে। অপারেশনের 2 থেকে 3 দিন আগের থেকে পেশেন্টকে ফ্যাট ফ্রি লো রেসিডুয়াল ডায়েট, লো রেসিডুয়াল মানে কি, যা খাবি সব হজম হয়ে যাবে এমন জিনিস, এমন জিনিস তুমি তাকে ফ্যাট ফ্রি লো রেসিডুয়াল ডায়েট তুমি তাকে দিচ্ছ। পলিল্যাকটিক ফ্র্যাকশনাল হেপারিন দেওয়া যায়, গিভেন সাবকিউটেনিয়াস টু প্রিভেন্ট ডিপ ভেন থ্রম্বোসিস। তোমাকে একটা ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য একটা চান্স থাকে, তার জন্য তুমি তাকে দিবা, হেপারিন দিবা। আর একটা আছে কি, এনেমা দিতে হবে বাউলটাকে আরও ক্লিয়ার করার জন্য। নন রেসিডুয়াল ডায়েট দিচ্ছ যাতে স্টোর ফর্মেশনটা কম হচ্ছে, তারপরে হেপারিন দিলে, এরপরে তুমি এনেমা দিচ্ছ বাউলটা ক্লিয়ার করার জন্য। এর বাইরেও আরও কিছু মেডিসিন আছে যেগুলো দিয়ে গাঁটগুলো তুমি আরও ক্লিয়ার করবা, এবং গাঁটের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলোকেও তুমি কিল করবা। ঠিক আছে, তার পরে গেলে এটা হলো বাউল প্রিপারেশন। বাউল প্রিপারেশন হয়তো 3 দিন ধরে তুমি করলে, বাউল প্রিপারেশনটা কমপ্লিট হলো। এখন তোমাকে যেতে হবে ফর থ্রোম্বো এম্বোলিজম প্রিভেনশনের জন্য আমরা অ্যান্টি এম্বোলিক স্টকিংস ব্যবহার করতে পারি, যেটা আমরা ডিপ ভেন থ্রম্বোসিসে পড়াইছি। বা স্টকিংস ব্যবহার করতে পারি। ডিউরিং অপারেশনের সময় আমরা নিউমেটিক বেড ব্যবহার করতে পারি। তারপরে আমরা ওখানে হেপারিন ইউজ করতে পারি। এই 3টা গেল ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেনশনের জন্য। তারপর বাউল প্রিপারেশনের জন্য আসছে কি, মেকানিক্যাল ওয়াশিং, দ্যাট ইজ ল্যাক্সেটিভস অ্যান্ড এনেমা। আমরা ল্যাক্সেটিভ কিছু ড্রাগ আছে যেগুলো স্টুল ফর্মেশনটা বেশি করে, সেগুলো খাইতে দেব। এবং এনেমা বলতে অ্যানাস দিয়ে আমরা ইরিটেন্ট সাবস্টেন্স ইন্ট্রোডিউস করে দিলে ওরা মানে কোলনে কন্ট্রাকশন বাড়ায় স্টুল পারগেশন হয়ে যাবে। এই একটা আছে। আর একটা কেমিক্যাল ক্লিনসিং, দ্যাট ইজ কিছু লোকাল অ্যান্টিবায়োটিক্স আমরা দেব যেগুলো গাঁটের উপরে কাজ করে, গাঁটে যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোকে কিল করে। সেগুলোর ভিতরে একটা আছে রিফাকজিমিন, একটা ড্রাগ আছে অনেক সময় আমরা ডায়রিয়াতে ইউজ করি, রিফাকজিমিন। যে ব্যাকটেরিয়াল ডায়রিয়া সাসপেক্ট করি আমরা, রিফাকজিমিন ট্যাবলেট বাজারে অ্যাভেলেবেল আছে, এটা আমরা ইউজ করি। বাট এখানে আমরা ইউজ করব গাঁটের অর্গানিজমগুলোকে কিল করার জন্য। নাও এখন এভরিথিং কমপ্লিট হলো, এখন ইউ আর গোয়িং টু ডু সার্জারি। সেটা কি করবা, যদি গ্রোথ ইন দি সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন হয়ে থাকে তাহলে হোয়াট শুড বি ইউর ট্রিটমেন্ট অপশন, দ্যাট ইজ রাইট হেমিকোলেক্টমি করব। ক্লিয়ার? ইফ গ্রোথ ইন দি সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন, সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন থাকলে আমরা রাইট হেমিকোলেক্টমি করব। ঠিক আছে? এই হেমিকোলেক্টমিতে কি কি কাটা হয় এটা জিজ্ঞাসা করা হয়। হেমিকোলেক্টমিতে তোমার আর্টারি শুড বি লাইগেটেড, আইলোকলিক, রাইট কলিক, রাইট ব্রাঞ্চ অফ দি মিডিল কলিক আর্টারি। এই আর্টারিগুলোকে আমরা লাইগেট করি এবং কাটি। আর কোলনে কি কাটবো, টার্মিনাল 20 সেন্টিমিটার অফ আইলিয়াম প্লাস সিকাম প্লাস অ্যাসেন্ডিং কোলন, হোল লেন্থ অফ দি অ্যাসেন্ডিং কোলন প্লাস হেপাটিক ফ্লেকজার প্লাস 1/3 অফ দি ট্রান্সভার্স কোলন। তাহলে তোমার গ্রোথ আছে সিকাম অথবা অ্যাসেন্ডিং কোলনে। আমরা অপারেশন কি করবো স্যার, রাইট হেমিকোলেক্টমি করব। খুব সুন্দর অ্যান্সার হয়ে গেল। হোয়াট শুড হ্যাভ টু বি মানে স্যাক্রিফাইস ইন রাইট হেমিকোলেক্টমি, তোমাকে 20 সেন্টিমিটার অফ টার্মিনাল আইলিয়াম, সিকাম হোল, অ্যাসেন্ডিং কোলন হোল, রাইট কলিক ফ্লেকজার আর হেপাটিক ফ্লেকজার আসতে হবে, এবং রাইট 1/3 অফ দি ট্রান্সভার্স কোলন। তাহলে এ পর্যন্ত আমি কেটে ফেলে দিলাম। ঠিক আছে? এখন কেটে ফেলে দেওয়ার পরে কি করবা, end to side anastomosis, that is আইলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস ডান। আইলিয়াম ওখান থেকে নিয়ে এসে ট্রান্সভার্স কোলনের ওখানে এন্ড টু সাইড অ্যানাস্টোমোসিস করে দেবো। তাহলে আমরা ওই আইলিয়াম থেকে এসে ট্রান্সভার্স কোলন দিয়ে খাড়া পাস করতে থাকবে। ঠিক আছে? এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস ক্যান বি ডান ইন কেস, অনেক সময় আমরা এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিসও করি, বাট কমনলি করি এন্ড টু সাইড অ্যানাস্টোমোসিস। নাও যদি গ্রোথ তোমার হেপাটিক ফ্লেকজার, রাইট কোলিক ফ্লেকজারে হয়ে থাকে, থাকতে তো পারে,
সেক্ষেত্রে আমরা কি করব, এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করব। যদি গ্রোথটা তোমার রাইট কোলিক ফ্লেক্সারে বা হেপাটিক ফ্লেক্সারে হয়ে থাকে তাহলে ট্রিটমেন্ট হবে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। সেখানে কি হলো, আগে যা আছে সবই আছে, এর সাথে রাইট 2/3 অব দি ট্রান্সভার্স কোলন কেটে দেবো। রাইট আগে ছিল রাইট 1/3, আরও বায়ে সরে এসে রাইট 2/3 অব দি ট্রান্সভার্স কোলন কেটে দেবো। যে এখানেও তোমার এন্ড টু সাইড আইলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস হবে। ঠিক আছে, তাহলে এখানেও তুমি কাটছো কি টার্মিনাল আইলিয়ামের 20 সেন্টিমিটার, তারপরে সিকাম অ্যাসেন্ডিং কোলন রাইট কোলিক ফ্লেক্সার অ্যান্ড ট্রান্সভার্স কোলনের রাইট 2/3। ট্রান্সভার্স কোলনে তোমার গ্রোথ আছে, দেন হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট অপশান? সেখানে তোমাকে লেফট হেমিকোলেক্টমি বলবো এটাকে আমরা, লেফট হেমিকোলেক্টমি। সেটা কতদূর পর্যন্ত আসবে, যেগুলো আমরা আগে বাদ দিয়েছি ওগুলো সহ একেবারে ডিসেন্ডিং কোলনের মানে লোয়ার 1/3 পর্যন্ত চলে আসবে, কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, যে ওখানেও তোমার ওই আইলোকোলিক অ্যানাস্টোমোসিস করতে হবে। ঠিক আছে, না তোমার গ্রোথ আছে এখন ডিসেন্ডিং কোলনে, তাহলে কি করবা? ডিসেন্ডিং কোলনে যখন আসছে লেফট হেমিকোলেক্টমি করব। সেখানেও একদম তোমার যে ওই ডিসেন্ডিং কোলনের সিগময়েড কোলনের জাংশন পর্যন্ত চলে আসবে। এখানে আমরা কি করব, যে মিডিল ট্রান্সভার্স কোলন টু ট্রান্সভার্স কোলনের মিডিল থেকে রেক্টো সিগময়েড জাংশন পর্যন্ত ফেলে দেব। রেক্টাম এবং সিগময়েডের জাংশন পর্যন্ত ফেলে দেবো, একটা সিগময়েড কোলনটা ফেলে দেবো, দিয়ে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করব। এই ট্রান্সভার্স কোলন থেকে নিয়ে রেক্টামে অ্যানাস্টোমোসিস করে দেবো। ঠিক আছে, লেফট হেমিকোলেক্টমিতে ডিফারেন্স আছে কিন্তু এখানে।